হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে গল্প হলেও সত্যি চ্যানেলে। আজকে তোমাদের যে সিনেমার গল্প শোনাবো সেটা 2016-তে ইউএসএতে রিলিজ করে। অ্যান্ড ট্রাস্ট মি, এটা একটা দারুণ ভূতের মুভি, যেটা দেখলে ছোট্টবেলার ভূতের গল্পগুলো মনে পড়বে আর লাইট অফ করলেই ভয় লাগবে। মুভির নাম লাইটস আউট। এর আইএমডিবি রেটিং 6.3 আউট অফ 10 এবং রটন টমেটোজে এটা 74% ফ্রেশ। তবে চলো আর দেরি না করে শুরু করা যাক সিনেমার গল্প। মুভি শুরু হয় একটা কাপড়ের মিল থেকে। এখানকার মালিক পল সেদিন একাই বেশ রাত অবধি কাজ করছিল। তখন ওর ছেলে মার্টিন ওকে ভিডিও কল করে এবং মায়ের শরীর ভালো নেই সেই কথা বলে। তাই মার্টিন পলকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে বলে। পল ওর ছেলেকে আশ্বাস দেয় যে সবকিছু ঠিক হয়ে যাবে এবং আমরা পলের হাতে একটা মালবেরি হিলসের কনফিডেন্সিয়াল ফাইলস দেখি। এরপর পল ওর ম্যানেজার এস্টারকে বলে সবকিছু দেখে শুনে নিয়ে বাড়ি চলে যেতে। এস্টার তাই বসের কথা মতন কাজগুলো গুছিয়ে লাইট অফ করে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়। কিন্তু যখন সে লাইট অফ করছিল তখন সে যেন বারবার একটা আকৃতি দেখতে পাচ্ছিল এবং ওই আকৃতিটা ধীরে ধীরে যেন বড় হচ্ছিল। এস্টার এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং ও দৌড়ে পলকে গিয়ে সাবধান করতে যায়। কিন্তু পল ফোনে কারোর সাথে কথা বলছিল বলে এস্টারের কথায় অতটা পাত্তা দেয় না। এস্টার বাড়ি চলে যাওয়ার বেশ কিছুক্ষণ পর পলও রেডি হয় বাড়ি যাওয়ার জন্য, যখন ও ঠিক দুটো লাইটের মাঝখানের অন্ধকারে একটা ভয়ানক আকৃতি বসে থাকতে দেখতে পায়। লাইট যতবার অফ হচ্ছিল আকৃতি ততই কাছে আসছিল। পল বুঝে যায় এই আকৃতি আলোতে আসতে পারছে না, তাই ও দৌড়ে নিজের কেবিনে ঢুকে পড়ে। কিন্তু ভয় আরও ঘনীভূত হয় যখন পুরো মিলের আলো বন্ধ হয়ে যায় আর কয়েক মুহূর্তেই পলকে সেই আকৃতি পেছন থেকে টেনে নেয় এবং শেষ করে ফেলে। এরপর সিন চেঞ্জ হয়ে আমরা নতুন দুটো চরিত্র রেবেকা এবং তার বয়ফ্রেন্ড ব্রেটের সাথে পরিচয় হই। এই রেবেকাই মার্টিনের সৎ বোন ছিল। রেবেকার যখন 10 বছর বয়স ছিল তখন ওর বাবা ওদের ছেড়ে চলে যায়। এদের মা একজনই ছিলেন সোফি। সোফির মেন্টাল হেলথ ছোটবেলা থেকেই ঠিক ছিল না, তাই রেবেকা একটু বড় হওয়ার পর আলাদাই থাকতো। এরপর একদিন রাতে মার্টিন ওর মাকে আবার অন্ধকারে একা একাই কারোর সঙ্গে কথা বলতে দেখে। মার্টিন ওর মার কাছে গিয়ে জিজ্ঞেস করে ওর মা ঠিক আছে কিনা। উত্তরে ওর মা জিজ্ঞেস করে, আমরা কি তোমার ঘুম ভাঙিয়ে দিলাম? মার্টিন ওর মায়ের মুখে আমরা কথাটা শুনে ভয় পেয়ে যায়। একটু পিছিয়ে আসতেই একটা কালো আকৃতি ঠিক ওর মার পেছনে দেখতে পায়। ভয়ে মার্টিনের সারা রাত ঘুম আসে না। ও তাই পরের দিন স্কুলে ক্লাস চলাকালীন ঘুমিয়ে পড়ে। তাই স্কুল কর্তৃপক্ষ এবার ওর মার বদলে ওর দিদি রেবেকাকে কল করে। রেবেকা আর ওর বয়ফ্রেন্ড ব্রেট আসে মার্টিনের স্কুলে। তখন স্কুলের শিক্ষিকা রেবেকাকে ওর মায়ের সম্পর্কে কিছু প্রশ্ন করে, কারণ মার্টিন এই নিয়ে একই সপ্তাহে 3 দিন স্কুলে এসেই ঘুমিয়ে পড়েছে। রেবেকা জানায় ওর মা ডিপ্রেশনের মেডিসিন নেয়, কারণ কিছুদিন আগেই মার্টিনের বাবা পল মারা গেছেন। মার্টিন রেবেকার সাথে বাড়ি পৌঁছায়, কিন্তু মার্টিন কিছুতেই আর ওর মার সঙ্গে থাকতে চায় না। ও বারবার রেবেকাকে বলে ওকে নিজের সঙ্গে ওর ফ্ল্যাটে নিয়ে যেতে, এক রাতের জন্য হলেও নিয়ে যেতে। রেবেকা ওর মা সোফিকে বলে ডক্টর দেখাতে, কারণ ওর এই উদ্ভট ব্যবহারের জন্য মার্টিন ভয় পাচ্ছে এবং ঘুমোতে পারছে না। সোফি আসলে একজন সাইকিয়াট্রিক পেশেন্ট ছিল, যে শুধুমাত্র ডায়না বলে একজন কারোর সাথে কথা বলতো, তাকে নিজের বন্ধু বলতো। কিন্তু রেবেকা আর মার্টিনের জন্য এই ডায়না ছিল একটা ভয়ঙ্কর কালো আকৃতি এবং দুঃস্বপ্ন। সোফি যখন নিজের ওষুধ নেয় তখন ও নিজেও এই ডায়নার কবল থেকে মুক্তি পায়। কিন্তু ডায়না চায় না সোফি এই ওষুধগুলো খাক এবং ওর চিন্তা থেকে মুক্তি পাক। ও সোফিকে একা চায়। তাই রেবেকা সোফিকে বলে যায় ডাক্তার দেখে ওষুধ খেতে, তবেই মার্টিন এখানে থাকার জন্য ফিরবে, নইলে আপাতত ও রেবেকার সাথেই ওর ফ্ল্যাটে থাকবে।
মার্টিন রেবেকার ফ্ল্যাটে ঢুকতেই আগে রেবেকার বেডে নিজের জায়গা করে নেয়, ঠিক রেবেকার পাশে। দুই ভাই বোন এইভাবেই ঘুমিয়ে পড়ে। হঠাৎ মাঝরাতে কাঠের মেঝেতে আঁচড়ানোর শব্দে রেবেকার ঘুম ভাঙে। ও দেখে দরজার সামনে একটা কালো আকৃতি তখন নখ দিয়ে খচখচ শব্দ করছে, আর মার্টিন ওর পাশে নেই। প্রথমটায় ওর মনে হয়েছিল ওটা হয়তো মার্টিনই, কিন্তু যখনই বাইরের সাইনবোর্ডের লাল আলোটা পড়ছে সে আকৃতিটা আর দেখা যাচ্ছে না। হঠাৎ আকৃতিটা রেবেকার দিকে তাকায় আর ছুটে আসে। রেবেকা কোনো মতে লাল আলোর জন্য বেঁচে যায়। ও ছুটে গিয়ে ঘরের লাইটটা জ্বালায় এবং কয়েক মুহূর্তের জন্য ভয়ে স্তব্ধ হয়ে যায়। ও ভাবতে চেষ্টা করে ওর সাথে কি হলো। এরপর রেবেকা বাথরুমে গিয়ে দেখে মার্টিন বাথটাবের মধ্যে টর্চ জ্বালিয়ে ঘুমাচ্ছে। পরের দিন সকালেই স্কুল থেকে চাইল্ড ওয়েলফেয়ারের একজন সদস্য আসে, যাকে সোফি পাঠিয়েছিল। তাই মার্টিন ওনার সাথে স্কুলে যায় এবং তারপর নিজের বাড়িতে ফিরে আসে। এদিকে মার্টিনের চলে যাওয়ার পর রেবেকা ঘর পরিষ্কার করতে গিয়ে গত রাতের দরজার সামনে চোখ পড়তেই ও দেখতে পায় ওখানে ডায়ানা লেখা আছে। মানে মার্টিন সত্যি কথা বলছিল, কারণ ছোটবেলাতে রেবেকার বাবা চলে যাওয়ার পরেও ওকে এই ডায়ানার উপস্থিতি হন্ট করত, আর সেটাই এবার মার্টিনের সঙ্গেও হচ্ছে। ও তাই আবার ব্রেটকে নিয়ে ওর মার বাড়ি পৌঁছায়, কারণ এবার ডায়ানার আসল সত্যিটা ওকে জানতেই হবে। এইভাবে ভয়ে ভয়ে বেঁচে থাকা যায় না। সোফির বাড়ি পৌঁছালে রেবেকা বুঝতে পারে ঘরে কেউ নেই, তাই ও চাবিটা যেখানে লুকানো থাকে সেখান থেকে বের করে ঘরে ঢোকে। ও এদিক ওদিক খুঁজতে খুঁজতে পলের ছোট্ট অফিস রুমে ঢুকলে বেশ কিছু ছবি আর ফাইল দেখতে পায়। এই ফাইলগুলো দেখে রেবেকা জানতে পারে যখন ওর মা সোফির 12 বছর বয়স ছিল তখন ওর মাকে মালবেরি হিল বলে একটা মেন্টাল ইনস্টিটিউশনে দেওয়া হয়েছিল। সোফি ছোটবেলা থেকেই ডিপ্রেশনে ভুগত, তবে ইনস্টিটিউশনে দেওয়ার পর ওর অবস্থার উন্নতি হয়। ঠিক এই সময় সোফির সাথে ওর পাশের রুমের একটা পেশেন্ট ডায়ানার সঙ্গে বন্ধুত্ব হয়। ডায়ানার একটা বিরল রোগ ছিল, ও আলোতে আসতে পারত না। আলো ওকে ছুলেই ওর চামড়া জ্বলে পুড়ে যেত। ডায়ানা প্রচণ্ড হিংস্রও ছিল। ওর হসপিটাল কর্মচারীদের সঙ্গে প্রায়ই ঝামেলা লেগে থাকত। তবে ও সোফিকে ভীষণ পছন্দ করত, কারণ সোফি একমাত্র ওর বন্ধু ছিল যে ওর সমস্ত কথা শুনত। কিন্তু ডায়ানাকে হসপিটালের ডক্টররা বিভিন্ন এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে ওর চিকিৎসা চালানোর চেষ্টা করে, এবং এরকমই কোনো একটা এক্সপেরিমেন্টে যখন ডক্টররা ডায়ানাকে তীব্র আলোর নিচে রাখে তখন ডায়ানার পুরো শরীর পুড়ে ছাই হয়ে যায় এবং ডায়ানা পরিণত হয় একটা ইভিল স্পিরিট বা শয়তানি আত্মায়। এসব জেনে রেবেকাও অবাক হয়ে যায় এবং এই মৃত ডায়ানার আত্মা ওদের পেছনে কেন পড়ে আছে সেটা বুঝতে পারে না। কিন্তু কিছুক্ষণেই ডায়ানা সেটা নিজেই পরিষ্কার করে বুঝিয়ে দেয়। ডায়ানা রেবেকার গলার চেন ধরে ওকে উপরে তুলে নেয় এবং ওকে সাবধান করে দেয় যেন ওরা কেউ সোফিকে ওষুধ খেতে বাধ্য না করে, সোফিকে ডায়ানার থেকে আলাদা করার চেষ্টা না করে। তখনই ব্রেট দরজা খুলে দেয় এবং আলো ঢোকায় ডায়ানা রেবেকাকে ছেড়ে দেয়। রেবেকা তাই প্রমাণ হিসাবে সমস্ত ফাইলগুলো গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর সোফি মার্টিনকে নিয়ে শপিং করে বাড়িতে ফিরে আসে। ও মার্টিনকে বলে, আজ রাতে না হয় আমরা 3 জন মিলে সিনেমা দেখব। কথাটা মার্টিনের কানে আসতেই ওর মুখ শুকিয়ে যায়। ওর মাকে বলে, মা, আজ না হয় আমরা দুজনেই সিনেমা দেখি। কথাটায় সোফি সায় দিলেও ঠিক মন থেকে মেনে নেয় না। সন্ধ্যাবেলা মার্টিন আর সোফি সিনেমা দেখতে বসে। একটু সময় পেরোলেই হঠাৎ সোফি ঘরের লাইটগুলো অফ করে দেয়। মার্টিন ভয়ে ওর মাকে রিকোয়েস্ট করে, মা প্লিজ এরম করো না। কিন্তু সোফি মার্টিনকে ডায়ানার গল্প বলতে শুরু করে। ও বলে, অনেক বছর আগে যখন আমি অনেক ছোট ছিলাম তখন ডায়ানা নামে আমার এক বন্ধু ছিল। ওর সাথে খুব খারাপ ঘটনা ঘটেছিল। লোকজন বলতো ডায়ানা মারা গেছে, কিন্তু সেটা সত্যি ছিল না। ডায়ানা ফিরে এসেছিল। সেই সময় আমার একটা ভুল হয়েছিল যে আমি ডায়ানাকে ছেড়ে চলে এসেছিলাম, কিন্তু এবার আর সেটা হবে না।
আমি, তুই আর ডায়ানা, আমরা তিনজন মিলে একসাথে থাকব। শুধু শর্ত একটাই, আমি আমার ওষুধগুলো আর খাবো না, আর তুই ঘরের লাইটগুলো জ্বালাবি না। সোফি যখন এই কথাগুলো মার্টিনের হাত ধরে বলছিল, তখন দূর থেকে ডায়ানা একটু একটু করে কাছে আসছিল। মার্টিন প্রাণপণ চেষ্টা করছিল ওর মায়ের হাত ছাড়িয়ে লাইটটা জ্বালাবার, কিন্তু শেষ পর্যন্ত ডায়ানা একদম মার্টিনের মাথার কাছে এসে বসে আর ওর চুলটা ছোঁয়ে। তখনই মার্টিন এক ঝটকায় ওর মায়ের হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে লাইট জ্বালায় এবং দরজা খুলে পালিয়ে যায়। ডায়ানা রাগে সোফিকে এক চড় মারে, কিন্তু সোফি ডায়ানার কাছে কাকুতি মিনতি করছিল যে ও বাচ্চা ছেলে, ওকে ছেড়ে দাও, ও এখন এসব বোঝে না। মার্টিন বাড়ি থেকে পালিয়ে সোজা রেবেকার ফ্ল্যাটে যায়। রেবেকা মার্টিনের অবস্থা বুঝতে পারে। ও ওদের মা এবং ডায়ানার আসল গল্প ওকে জানায়। ও বলে ডায়ানাকে পুলিশরা ১৩ বছর বয়সে একটা বেসমেন্টে বাঁধা অবস্থায় পায়। ডায়ানার বাবা ওকে বেঁধে রেখে নিজে আত্মহত্যা করেছিল। কারণ বলা হয়, ডায়ানার জন্ম থেকেই ওর কাছে কিছু মারাত্মক শক্তি ছিল, যার দ্বারা ওর কাছের মানুষের মস্তিষ্ক ও কন্ট্রোল করতে পারত। এবং ডায়ানার একটা চামড়ার রোগও ছিল, যার জন্য ও আলোতে আসতে পারত না। তাই যখন মালবেরি হিলের মেন্টাল ইনস্টিটিউশনে সোফির ঘর ডায়ানার পাশেই ছিল, তখন ডায়ানা সোফির মস্তিষ্ক কন্ট্রোল করতে শুরু করে। কিন্তু ডক্টরদের এক্সপেরিমেন্টে ডায়ানা পুড়ে ছাই হয়ে গেলে ওর ইভিল স্পিরিট এই পৃথিবীতে ফেরার একমাত্র রাস্তা হয়ে দাঁড়ায় ওদের মা সোফি। আর এই সব ইনফরমেশন মার্টিনের বাবা পল জানতো। তাই পল চেষ্টা করছিল সোফির মেন্টাল হেলথের চিকিৎসার জন্য, যাতে সোফি ডায়ানাকে ভুলতে পারে। কিন্তু মার্টিন জানতো ডায়ানা সেটা কখনোই হতে দেবে না, কারণ পলকে ডায়ানা সেই কারণেই মেরে ফেলেছে। তখনই দরজায় টোকা পড়ে। রেবেকা ভাবে ওর বয়ফ্রেন্ড ব্রেড এসেছে ডিনার নিয়ে, কিন্তু মুহূর্তেই সবকিছু অন্যরকম হয়ে যায় যখন রেবেকা দরজা খুলে কাউকেই দেখতে পায় না। শুধু কাঠের ফ্লোরে পায়ের শব্দ সদর দরজা থেকে ক্লসেটের দিকে চলে আসে। রেবেকা ক্লসেটের লাইটটা জ্বালিয়ে দরজা খুলতেই হঠাৎ মার্টিনকে পেছন থেকে ডায়ানা পা টেনে বিছানার নিচে টেনে নিয়ে যায়। রেবেকা কোনো মতে হাত ধরে ওকে টেনে বাঁচায়। রেবেকা এবার মার্টিন আর ব্রেটের সাথে সোজা সোফির কাছে যায়, কারণ এবার ব্যাপারটা সম্পূর্ণ নাগালের বাইরে চলে যাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তির সহজ উপায় হচ্ছে সোফির সঠিক চিকিৎসা এবং ওষুধ খেতে থাকা, আর সোফির এটা মেনে নেওয়া যে ডায়ানা মৃত, ও কখনোই ফিরে আসতে পারে না। রেবেকা সোফির সাথে কথা বলার চেষ্টা করে। ও বোঝায়, মা, তুমি একটা মৃত মহিলার আত্মাকে এই বাড়িতে থাকার অনুমতি দিচ্ছ, আর সেই জন্যই আমরা কেউ তোমার সাথে থাকতে পারছি না। তোমার নিজের মানসিক অবস্থাও খারাপ হচ্ছে। কিন্তু সোফি কিছুই বুঝতে চায় না। ও শুধু একই কথা বলে চলে যে আমি আমার বন্ধুকে আর একা ছাড়বো না। ও মারা যায়নি, ও আমার বন্ধু, ও আমার সাথেই থাকবে। রেবেকা ওর মায়ের উত্তর শুনে বেশ হতাশ হয়ে যায়। ও তাই মার্টিনকে ওর ফ্ল্যাটে নিয়ে যেতে চায়, কিন্তু মার্টিনও ওর মাকে একা ছেড়ে যেতে চায় না, কারণ সত্যি ওর মায়ের সাহায্যের দরকার ছিল। তাই রেবেকা আর ব্রেটও এই রাতটা এখানেই থাকবে ঠিক করে। রেবেকা সোফির রুমে গিয়ে ওর মায়ের সঙ্গে খুব শান্তভাবে কথা বলে। ওর মাকে জানায় ও আর ব্রেট রাতে এখানেই থাকবে। তখন ওর মা রেবেকার হাতে একটা চিরকুট ধরিয়ে দেয় আর বলে, নিজের খেয়াল রেখো। সোফি দরজা বন্ধ করলে রেবেকা চিরকুটটা খুলে রাখে। ওর মা লিখেছে, আমার সাহায্যের প্রয়োজন। রেবেকাও ব্যাপারটা বুঝে যায়। সেই রাতে রেবেকা ঘরের সব লাইট জ্বালিয়ে মার্টিনের সঙ্গেই শুয়েছিল, কিন্তু হঠাৎ মাঝরাতে পুরো ঘরের কারেন্ট চলে যায়। রেবেকা তাই টর্চ নিয়ে প্রথমে নিচে যায়, যেখানে ব্রেড সোফায় ঘুমাচ্ছিল, কিন্তু তখন ব্রেড সেখানে ছিল না। তাই ও একাই বেসমেন্টে যায় ফিউজ বক্স চেক করতে। এরই মধ্যে মার্টিনেরও ঘুম ভেঙে যায়, আর ও ঘুম থেকে উঠে রেবেকাকে পাশে না দেখতে পেয়ে খুব প্যানিক করে। ও একটা মোমবাতি জ্বালিয়ে রেবেকাকে খুঁজতে থাকে। তখনই ডায়ানা ওর পেছনে পড়ে যায়, ওর পা দুটো ধরে অন্ধকারের দিকে টেনে নেয়। কিন্তু মার্টিন নিজের হাতের মোমবাতিটা নিয়ে পেছন দিকে ঘুরলেই ডায়ানা ভয় পেয়ে সেখান থেকে পালায়।
এবং মার্টিন সেইভাবেই মোমবাতির আলো দেখিয়েই ডায়ানাকে কোনো মতে সরিয়ে রেখে রেবেকাকে খুঁজতে বেসমেন্ট অবধি যায়। দুই ভাই বোন বেসমেন্টে পৌঁছালেই ডায়ানা তখনই বেসমেন্টের দরজাটা বন্ধ করে দেয়। তাই রেবেকা আর মার্টিন চিৎকার করে দরজা ধাক্কা দিতে থাকে। তখন ব্রেট বাইরে থেকে সেটা শুনতে পায় আর ওদের দরজা খুলতে আসে। রেবেকা ব্রেটকে সতর্ক করে বলে আলোতেই থাকতে, কিন্তু ততক্ষণে ডায়ানা ওকে অ্যাটাক করে ফেলে। ডায়ানার অ্যাটাক থেকে বাঁচতে ও মোবাইলের লাইট অন করে এবং তারপর বাড়ির বাইরে ছুটে পালায়, যেখানে একটু অন্ধকার জায়গা পেয়ে ডায়ানা ওকে আবার অ্যাটাক করে। তখনই বুদ্ধি করে ব্রেট নিজের গাড়ির লাইটটা অন করে এবং নিজেকে বাঁচিয়ে পালায়। আর গাড়ির শব্দ শুনে রেবেকা এবং মার্টিনের মন ভেঙে যায়। ওরা ভাবে ওদের একমাত্র সাহায্য ব্রেটও এবার পালিয়েছে। এবার ওদের দুজনকেই দুজনের জন্য ভাবতে হবে। রেবেকা আর মার্টিন তাই এবার বেসমেন্টে আরও আলোর খোঁজ করে, কারণ ওই টর্চের ব্যাটারি বেশিক্ষণ চলবে না। বেসমেন্টে ওরা আরও একটা ইউভি লাইট খুঁজে পায় আর অনেক কাগজপত্র পায়, যেগুলো ওরা ফার্নেসে দিতে থাকে, যাতে আগুন আর আলো দুটোই পাওয়া যায়। রেবেকা মার্টিনকে আগুন যেন না নিভে যায় সেটা খেয়াল রাখতে বলে, আর নিজে কিছু জিনিস খুঁজতে ওই ইউভি লাইট নিয়ে বেসমেন্টের মধ্যে ঘুরতে থাকে। রেবেকা বেসমেন্টের দেওয়ালে ডায়ানার হাতের ছাপ আর লেখা দেখতে পায়, যেখানে ডায়ানা লিখে রেখেছে ওর আর সোফির মাঝে কেউ এলে তাকেও শেষ করে দেবে, ঠিক যেমন ও হসপিটালে করেছে এবং সোফির প্রথম ও দ্বিতীয় স্বামীর সঙ্গে করেছে। আর এবার ওর ছেলে মেয়ের পালা। ঠিক একই সময়ে উপরে সোফির ঘুম ভেঙে গিয়েছিল। ও মার্টিন আর রেবেকাকে নিজের ঘরে দেখতে না পেয়ে বুঝতে পারে ডায়ানা ওদের ক্ষতি করার চেষ্টা করছে। ডায়ানা তখনও সোফিকে ধমকাতে থাকে, কিন্তু সোফি এটা বুঝতে পারে যে ডায়ানা ওর বন্ধু নয়, ও শুধুমাত্র সোফির দুর্বলতার সুযোগ নিচ্ছে। তাই এবার সোফি নিজের ওষুধ খেতে চায় যাতে ওর ডিপ্রেশন থেকে বেরোতে পারে, কিন্তু ডায়ানা তখনই ওর হাত থেকে ওষুধ ফেলে দেয় এবং ওকে চড় মেরে অজ্ঞান করে দেয়। এদিকে নিচে যখন রেবেকার ডায়ানার লেখাগুলো ইউভি লাইটে পড়ছিল, তখন ডায়ানা ওকে অদ্ভুতভাবে অ্যাট্যাক করে, যেখানে মার্টিন এসে টর্চের লাইট ফেলে ওকে বাঁচায়। রেবেকা বুঝতে পারে একমাত্র এই ইউভি লাইটেই ডায়ানাকে দেখা সম্ভব এবং এই লাইটেই ওকে খুঁজে আবার মারা সম্ভব। কিন্তু তখনই ডায়ানা ফার্নেসে ছাই ফেলে আগুনটা বন্ধ করে দেয়। এবার দুই ভাই বোন প্রচণ্ড ভয় পেয়ে মা মা বলে চিৎকার করতে শুরু করে। চিৎকার শুনে সোফির জ্ঞান ফিরতে শুরু করে। সে সময় ব্রেটও দুজন পুলিশকে নিয়ে ফিরে আসে, কিন্তু ওরা যেহেতু পুলিশ তাই ওরা একটু বেশি জানে। ওরা ব্রেটের কোনো কথায় পাত্তা না দিয়ে ফ্ল্যাশ লাইট না নিয়ে ছোট্ট টর্চ নিয়ে ঢুকে পড়ে ঘরে। একজন অফিসার ঘরে ঢুকে বাচ্চাদের আওয়াজে বেসমেন্টের দরজা ভেঙে দেয় এবং ওরা দুজন বেরিয়ে আসে। কিন্তু স্বভাবতই যেহেতু ওরা পুলিশ, ওরা জানে বেশি, তাই রেবেকার ইউভি লাইট নিয়ে যাওয়ার কথাটাতেও ওরা পাত্তা দেয় না, আর একে একে ডায়ানার শিকার হয়ে যায়। রেবেকা তখনই মার্টিনকে ব্রেটের কাছে দিয়ে ওর মাকে খুঁজতে উপরে যেতে থাকে, কিন্তু ডায়ানা রেবেকাকে বারবার অ্যাটাক করে। ও রেবেকাকে এইবার শেষই করে ফেলতো, কিন্তু তখনই সোফি চলে আসে। ও ডায়ানাকে বলে ওর বাচ্চার থেকে দূরে থাকতে, কিন্তু ডায়ানা তাতে অসম্মত হয়। তাই সোফি নিজেই নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে শ্যুট করে নেয়, কারণ সোফি নেই মানে ডায়ানাও আর নেই। আর ব্যাস, এইভাবেই শেষ হয় লাইটস আউট মুভির কাহিনী। এই মুভিটা আমার পার্সোনালি ফেভারিট মুভিগুলোর মধ্যে একটা, কারণ এতে জাম্প স্কেয়ার সিনগুলো সত্যি যতবার দেখবে ততবারই চমকে যাবে। যাই হোক, আজ তবে এটুকুই। কেমন লাগলো তোমাদের এই স্টোরি অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ নতুন বন্ধু হলে আমারও ভালো লাগবে আরও গল্প শোনাতে। আবার দেখা হবে অন্য কোনো গল্পের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।